সুপ্রভাত বন্ধুরা, এডুকেশন অনলাইনের আরও একটা পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি সিটিভিএনের পর্দায় প্রত্যেক দিনের মতো আজকেও। এবং স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকটা দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, এক একটা সাবজেক্টের ওপর এক একজন টিচার এসে আপনাদেরকে পড়ান। তো সেক্ষেত্রে আজকেও এরকমই একটা বিষয়, সেটা হচ্ছে ইংরেজি, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে। আজকে যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তার সঙ্গে অবশ্যই আগে পরিচয় করে নেব। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন গৌতম চক্রবর্তী, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। আর যারা দর্শক বন্ধুরা রয়েছেন আজকে আমাদের সঙ্গে থাকবেন আগামী এই সময়টা, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে যারা আজকের এই সাবজেক্ট ইংরেজি নিয়ে সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তারা ফোন করতে পারেন। কারণ যেহেতু একদিকে যেরকম আমরা জানি যে জুলাইয়ে উচ্চ মাধ্যমিক, অন্যদিকে অগস্টের মাধ্যমিকের কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু কবে হবে তার পরীক্ষার সূচি বা তার সময় কিছুই এখনও পর্যন্ত আমরা জানি না। কিন্তু আমাদের তো পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাই সেক্ষেত্রে সেরকমভাবেই আজকেও আমরা আমাদের এই এডুকেশন অনলাইন যে ক্লাসরুম, সেই ক্লাসরুমটা আমরা শুরু করব। স্যার নমস্কার। আজকে আমি নবম দশম শ্রেণীর জন্য গ্রামারের খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লজ, এবং যদি সময় পাই আর কি ক্লজের পরে কাইন্ডস অফ সেন্টেন্স, এই দুটো ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আজকে শুরু করা যাক আমাদের ক্লাস। ছাত্রছাত্রীরা, আমি তোমাদের জন্য এখন ক্লজটা বোঝাবো, তোমরা মন দিয়ে শোনো। দেখা যাক, শুরু করছি। হ্যাঁ, আপনি এটাকে মুছে আপনাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আপনি লিখতে পারেন। রাবারটা ইউজ করুন। রাবার দেখুন, রাবার ইউজ করছি, কিন্তু রাবার ইউজ করার পর মুছছে না একটু। হ্যাঁ, সেক্ষেত্রে একটু আপনি যতক্ষণ আমাদের আপনি বলুন, যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আজকে তো স্যার জানালেন যে ক্লজ নিয়ে আলোচনা হবে, এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেক দিনই এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কারণ স্বাভাবিকভাবেই এখন যা পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যথেষ্ট রকম ভয় রয়েছে। বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা অনেকটাই চিন্তিত, কারণ তারা বুঝতে পারছেন না। অনেকেই আবার অনলাইন পরীক্ষার দাবিও তুলছেন, সেটাও আমরা দেখেছি। কিন্তু আসলে কি হবে বা কি হতে চলেছে, পরীক্ষার দিনক্ষণ কবে জানা যাবে, সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শিক্ষামন্ত্রী তারা নিশ্চয়ই বৈঠক করছেন, তারা জানাবেন। কিন্তু আমাদের তো পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর সেই ক্ষেত্রেই আমাদের একটা প্রচেষ্টা থাকে, একটা প্রয়াস থাকে যে প্রত্যেক দিন তোমাদের সামনে যারা পড়াশোনা করছো অনলাইনে, তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে, তাদের কাছে বিভিন্ন বিষয়ের সাজেশন তুলে ধরা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। তো সেরকমই আজকের হচ্ছে ইংরেজির ক্লজ চ্যাপ্টারটার আলোচনা হবে, এবং অবশ্যই আমি স্যারকে বলবো, স্যার কীভাবে আমরা শুরু করি আজকের। হ্যাঁ, আপনি বলুন আজকের কেন ক্লজ ইম্পর্টেন্ট, কেন স্টুডেন্টরা এটাকে এত মনোযোগ দিয়ে জানবে বা বুঝবে। এখন ব্যাপার হচ্ছে ক্লজ কাকে বলে। ক্লজ হচ্ছে এক ধরনের সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে না, সেন্টেন্স হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং কমপ্লিট সেন্স, অর্থাৎ একগুচ্ছ শব্দ যার মধ্যে একটা সেন্স আছে বা যেটা মানে বোঝায়। ঠিক ক্লজও একটা সেন্টেন্স। ক্লজের মধ্যেও একগুচ্ছ শব্দ পাবো আমরা, এবং সেটার মধ্যে একটা মিনিং আছে। এবং যেমন ধরো বলছি, একগুচ্ছ শব্দ যার মধ্যে একটা মিনিং আছে। সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা যে যে বৈশিষ্ট্য পাবো, ক্লজের মধ্যেও আমরা সেইগুলো পাবো। এ গ্রুপ অফ সেন্টেন্স, ক্লজ এ গ্রুপ অফ সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যেমন সাবজেক্ট থাকে, প্রেডিকেট থাকে, সেরকম ক্লজের মধ্যেও সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে। সেন্টেন্স যেমন ধরো তোমরা সেন্টেন্সের মধ্যে ধরো রাম ইজ এ গুড বয়, রাম হচ্ছে সাবজেক্ট, ইজ আ গুড বয় হচ্ছে প্রেডিকেট।
ঠিক ক্লজও ঠিক সেই রকম। ক্লজ হচ্ছে মানে এ গ্রুপ অফ সেন্টেন্স, এ গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা কমপ্লিট সেন্স রয়েছে। এখন ক্লজের যদি আমরা বাংলা প্রতিশব্দ দেখি তাহলে দেখব যে ক্লজ হচ্ছে খণ্ডবাক্য। এখন খণ্ডবাক্য মানে কি, নিশ্চয়ই বাক্যের একটা অংশ। তাহলে সেই সেন্সে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ক্লজ ইজ এ সেন্টেন্স পার্ট অফ এ বিগার ওয়ান, অর্থাৎ ক্লজ হচ্ছে বড় বাক্যের অন্তর্গত একটা ছোট বাক্য। ধরো রাম সেড দ্যাট হি উড নট কাম, তা রাম সেড দ্যাট হি উড নট কাম, এই রাম সেড দ্যাট হি উড নট কামের মধ্যে একটা বড় বাক্য, ঠিক এর মধ্যে কিন্তু দুটো ছোট ছোট বাক্য আছে। এক নম্বর হচ্ছে রাম সেড, এখানে রাম হচ্ছে সাবজেক্ট, সেড হচ্ছে ভার্ব। আবার দ্যাট হি উড নট কাম, এখানেও হি সাবজেক্ট, উড নট কাম প্রিডিকেট। অথচ রাম সেড দ্যাট হি উড নট কাম, এটার মধ্যে কিন্তু আবার দুটো বাক্য রয়েছে, একটা রাম সেড আর একটা দ্যাট হি উড নট কাম। অতএব রাম সেড এইটা একটা সেন্টেন্স, আর দ্যাট হি উড নট কাম এইটা একটা সেন্টেন্স। অর্থাৎ রাম সেড হচ্ছে একটা ক্লজ অ্যান্ড দ্যাট হি উড নট কাম এটাও হচ্ছে একটা ক্লজ। অতএব আমরা যেটা জানতে পারলাম এতক্ষণ পর্যন্ত যে ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং এ কমপ্লিট সেন্স, এবং ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স অফ এ বিগার ওয়ান। ঠিক একইভাবে তাহলে আমরা এখানে যেটা দেখলাম, রাম সেড দ্যাট হি উড নট কাম, এখানে এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের দুটো ফাংশান রয়েছে। এখন আমরা তাহলে ক্লজের ক্লাসিফিকেশনে চলে যাই। ক্লজ কত প্রকার? ক্লজ হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। কি বললাম? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট ক্লজ, সেটা এখন দেখা যাক। একটু বোর্ডটা হলে ভালো হয়। যাই হোক, রাম সেড দ্যাট হি উড নট কাম। এখন যদি বলা হয় রাম সেড, এই যদি বলা হয় তাহলে দেখো মানেটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলি যে দ্যাট হি উড নট কাম, যে সে আসবে না, এখন যদি আমি রাম সেড কথাটা না বলি, তা যদি বলি দ্যাট হি উড নট কাম, যতক্ষণ না আমি রাম সেড এই কথাটা ব্যবহার করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু দ্যাট হি উড নট কাম এর কোনো মিনিং হচ্ছে না। অতএব দ্যাট হি উড নট কাম এর মিনিংটা ডিপেন্ড করছে রাম সেডের উপর। আপনি বোর্ড ইউজ করতে পারেন। আচ্ছা দেখো, এবার আমি একটু বোর্ড ওয়ার্ক করে ব্যাপারটা বোঝালে হয়তো তোমাদের কাছে আরও ভালো হবে। দেখো, পেন্সিল। রাম said that he would not come. এখানে আমি একটু আগে যেটা বলছিলাম, এখানে আমাদের দুটো সেন্টেন্স রয়েছে। রাম সেড দ্যাট হি উড নট কাম, এটা একটা বড় সেন্টেন্স। তার ভিতরে রাম সেড একটা আর দ্যাট হি উড নট কাম একটা। তাহলে এই দ্যাট হি উড নট কাম এর মিনিংটা কিন্তু রাম সেড এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই দ্যাট হি উড নট কাম এইটা একটা ক্লজ, আর রাম সেড এটা একটা ক্লজ। তাহলে কি বললাম? ক্লজ এর তিনটে ভাগ। একটা হচ্ছে নাউন ক্লজ, এই একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। একটু আগে বলছিলাম যে রাম সেড দ্যাট
হি উড নট কাম। এই রাম সেড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বা প্রিন্সিপাল ক্লজের আর একটা নাম হচ্ছে তোমার মেন ক্লজ। আর দ্যাট হি উড নট কাম, যেহেতু এর মিনিংটা এই প্রিন্সিপালের ওপর ডিপেন্ড, তাই এটা হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ। দাঁড়াও, এবার আসি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ দুটো স্বাধীন বাক্য বা তার বেশি স্বাধীন বাক্য যখন লিঙ্কার দ্বারা যুক্ত থাকে। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এই হি ইজ পুয়ার এটাও একটা স্বাধীন বাক্য, হি ইজ অনেস্ট এটা একটা স্বাধীন বাক্য। আগের যেমন একটার মানে আরেকটার উপর ডিপেন্ড ছিল, এখন কিন্তু ব্যাপারটা সেরকম নেই। এখন আমি যদি বলি হি ইজ পুয়ার, তারও একটা মিনিং আছে, কারোর ওপর এর মিনিংটা ডিপেন্ড করছে না। আবার যদি বলি হি ইজ অনেস্ট, এরও একটা মিনিং আছে, এর মিনিংটাও কারোর ওপর ডিপেন্ড করছে না। মানে দুটোই স্বাধীন বাক্য, কিন্তু তারা বাট এই লিঙ্কার দ্বারা যুক্ত আছে। অতএব দেখো এবার তাহলে এটা হয়ে গেল একটা কোঅর্ডিনেট ক্লজ, এটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা ক্লজকে তিনটে ভাগে ভাগ করলাম, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এবার আমরা সাবঅর্ডিনেটের ভাগগুলো চলে যাচ্ছি, বা কোন পার্টটা সাবঅর্ডিনেট কীভাবে বুঝবো সেটা একটু আলোচনা করে নিই। হু, হুইচ। ইতিমধ্যে একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন আমাদের When? সঙ্গে, কথা বলে নি তার সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ভবানীপুর থেকে সৌভিক বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার? প্রিন্সিপাল কলেজটা বুঝতে পারছি না। আরেকবার বলুন, প্রশ্নটা আরেকবার বলুন। ও, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, কারণ সবে তো আমরা চ্যাপ্টারটা শুরু করলাম, তাই যেহেতু চ্যাপ্টারটা একটা ফার্স্ট চ্যাপ্টার, তাই আপনারা একটু ধৈর্য ধরে বসুন। স্যার আস্তে আস্তে কিন্তু সাবজেক্টটা আরও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছেন। ধন্যবাদ ফোন করার জন্য স্যার। হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, when, if, unless, though, although, as, because। এগুলো কি? এগুলো সব হচ্ছে বাইন্ডার। ক্লজের যে পার্টটার মধ্যে বাইন্ডার থাকবে সেই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আই নো, হু ডিড ইট। এখানে দুটো পার্ট রয়েছে, একটা আই নো, একটা হু ডিড ইট। তাহলে এই যে বাইন্ডার হু কোন পার্টে রয়েছে? এই সেকেন্ড পার্টটায় রয়েছে, তার মানে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। আবার ইফ ইট রেন্স, if it rains, I shall not go out. বর্ডার লাইনের বাইরে গেলে ওটা দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি পরের লাইনটাই লিখুন। If it rains,
আই শ্যাল নট গো আউট। তাহলে কি হচ্ছে, এখানে দুটো ক্লজ রয়েছে, একটা ইফ ইট রেন্স আর একটা আই শ্যাল নট গো আউট। তাহলে ইফ পার্টটা রয়েছে এই ধারে, অতএব এইটা হচ্ছে সাব ক্লজ। তাহলে এখনো পর্যন্ত যেগুলো বোঝালাম, ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার ও কী কী, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট ক্লজ। এরপরে আমি আসছি মানে সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলোতে। দেখো, দেখতে থাকো। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, এর আর একটা নাম হচ্ছে নমিনাল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, এর আর একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, আর হচ্ছে গিয়ে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখন নাউন ক্লজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে, শোনো। যদি সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের কাজ করে তাহলে হবে নাউন ক্লজ। যদি সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটা যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার নাউনের কাজ করে বা নাউনের ফাংশন করে, ব্যাপারটা একটু গোলমেলে লাগছে। কারা নাউনের ফাংশন করে? যেমন ধরো, কোনো ভার্বের যদি সাবজেক্ট হয় তাহলে সেটা নাউন হয়। রাম ইজ এ গুড বয়, তা ইজ ভার্বের সাবজেক্টকে রাম, তাহলে রামটা হচ্ছে গিয়ে তোমার নাউন। ঠিক সেরকম কোনো ভার্বের অবজেক্ট যদি হয় তাহলে সেটা নাউন হয়। আই লাইক আইসক্রিম, লাইক ভার্বের অবজেক্ট কোনটা? আইসক্রিম। আইসক্রিমটা অবজেক্ট, আইসক্রিমটা নাউন। তো এখন আমি সেবার সেইগুলো ক্লজে আমি দেখছি। দেখো, তো আমি কি বললাম, নাউনের যদি ফাংশন করে তাহলে নাউন ক্লজ, সেটা দেখা যাক। নাউন ক্লজ, কোনো ভার্বের যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট অফ এ ভার্ব, যদি সাবঅর্ডিনেট ক্লজটা কোনো ভার্বের সাবজেক্ট হয় তাহলে সেটা হবে নাউন ক্লজ। দ্যাট হি উইল কাম ইজ শিওর, শিওর এই ভার্বের সাবজেক্টকে, দ্যাট হি উইল কাম। তাহলে দ্যাট উইল কাম যেহেতু একটা ভার্বের সাবজেক্ট, অতএব এটা নাউন ক্লজ। দুই, অবজেক্ট অফ এ ভার্ব, কোনো ভার্বের যদি অবজেক্ট হয় তাহলে হবে নাউন ক্লজ। আই নো হু ডিড ইট, নো ভার্বের অবজেক্টকে কি জানি, হু ডিড ইট, পুরো এই সাবঅর্ডিনেট ক্লজটা। তার মানে কি, পুরো সাবঅর্ডিনেট ক্লজটা একটা নাউনের ফাংশন করছে, অতএব এটা নাউন ক্লজ। তিন, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনের যদি অবজেক্ট হয় তাহলে সেটা হবে নাউন ক্লজ। পে অ্যাটেনশন টু হোয়াট টিচার সেজ,
তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হোয়াট টিচার সেজ, তার আগে দেখো টু, এই প্রিপোজিশন রয়েছে। তাহলে এরকম যখন সাবঅর্ডিনেট ক্লজের আগে প্রিপোজিশন থাকবে তখন সেটা হবে নাউন ক্লজ। 4 নম্বর, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব বা কমপ্লিমেন্ট অফ বি ভার্ব। Life is what we make it. Life is what we make it. এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হোয়াট উই মেক ইট। ইজ ভার্বের কমপ্লিমেন্ট পার্ট রাম ইজ, সেন্টেন্স হয়েছে, হয়নি? যদি আমি বলি যে রাম ইজ এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়টা হচ্ছে ইজ ভার্বের কমপ্লিমেন্ট পার্ট। ঠিক সেরকম ক্লজের ক্ষেত্রে যদি সাবঅর্ডিনেট ক্লজটা কোনো ভার্বের কমপ্লিমেন্ট পার্ট হয় তাহলে সেটা হবে নাউন ক্লজ। যেহেতু লাইফ ইজ, হোয়াট উই মেক ইট, এইটা যেহেতু ইজ ভার্বের কমপ্লিমেন্ট পার্ট, অথবা এরকম কমপ্লিমেন্ট পার্ট হলে তখন সেটা হবে নাউন ক্লজ। 5, নাউন অ্যাপোজিশন। কোনো নাউনের যদি অ্যাপোজিশন হয় তাহলে সেটা কিন্তু হবে তোমার নাউন ক্লজ। দ্য ফ্যাক্ট, the fact that the sun rises in the east. The fact that the sun rises in the east. Fact noun, তার অ্যাপোজিশন। আচ্ছা, that the sun rises in the east is known to all. দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা আবার দ্য ফ্যাক্ট, এই নাউনের অ্যাপোজিশন পার্ট। অতএব যদি সাবঅর্ডিনেট ক্লজটা কোনো নাউনের অ্যাপোজিশন হয় তখন সেটা হবে নাউন ক্লজ। হবে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। আবার দেখো, 6 নম্বর, আফটার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। গুড বয়, বয়টা কি নাউন? তার আগে কি রয়েছে? গুড, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক সেরকম এটা যদি আমরা সাবক্লজের ক্ষেত্রে পাই তাহলে সেটা হবে নাউন ক্লজ। দেখো, আফটার অ্যাডজেক্টিভ, I am glad that you have got a prize. That you have got a prize, এটা তো তোমরা বুঝতে পারছো সাবঅর্ডিনেট পার্ট আছে। তার আগে দেখো গ্ল্যাড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এইরকম যদি অ্যাডজেক্টিভের পরে থাকে সাবঅর্ডিনেট পার্ট তাহলে সেটা হবে নাউন ক্লজ। এরপরের যে অংশ সেটা দেখো 7 নম্বর, আফটার ইট। আফটার ইট, ইটের পরে যদি থাকে ডু ইট, হোয়াট ইয়োর মাদার অর্ডার্স। এবার সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হোয়াট ইয়োর মাদার অর্ডার্স। এই হোয়াট ইয়োর মাদার অর্ডার্স, দেখো এটা ইটের পরে রয়েছে। তা এরকম যদি ইটের পরে থাকে তাহলে সেটা হবে তোমার নাউন ক্লজ। তা এই গেল নাউন ক্লজ।
নাউন ক্লজ মানে যদি নাউনের ফাংশন করে সেটা নাউন ক্লজ হবে। কি কি উপায়ে নাউনের ফাংশন করতে পারে সেটা বললাম। কোনো ভার্বের সাবজেক্ট হবে, কোনো ভার্বের অবজেক্ট হবে, বা প্রিপোজিশনের অবজেক্ট হবে, বা ভার্বের কমপ্লিমেন্ট পার্ট হবে, না হলে নাউন অ্যাপোজিশন, না হলে আফটার অ্যাডজেক্টিভ, আফটার ইট। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ, দেখতে থাকো। Adjective clause. I know who did it. একটু আগে বললাম হু ডিড ইটটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ নয়, এটা নাউন ক্লজ। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কেন নাউন ক্লজ? নো ভার্বের অবজেক্ট। এখন আমি যদি বলি আই নো দ্য বয়, হু ডিড ইট, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হু ডিড ইট। এখানে কিন্তু হু ডিড ইটটা ছিল নাউন ক্লজ, এই জায়গায় কিন্তু হু ডিড ইটটা কিন্তু আর নাউন ক্লজ নয়, এটা কিন্তু তোমার, এক মিনিট, হু ডিড ইট। এই হু ডিড ইটটা এখন কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তোমার প্রশ্ন, স্যার একটু আগে বললেন হু ডিড ইটটা নাউন ক্লজ, এখন আবার বলছেন হু ডিড ইটটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে কিন্তু ফাংশন ছিল নো ভার্বের অবজেক্ট, তাই আমি এটাকে নাউন ক্লজ বলেছি। এখন কিন্তু এটা আমার নো ভার্বের অবজেক্ট নয়। এখন যদি আমি নো ভার্বের অবজেক্ট করি, নো ভার্বের আই নো দ্য বয়, কাকে চিনি? দ্য বয়। এখন কিন্তু দ্য বয়টা হয়ে গেল নাউন। তাহলে হু ডিড ইটের ফাংশনটা কি? এখন হু ডিড ইটের ফাংশনটা হচ্ছে দ্য বয় এই নাউনটাকে মডিফাই করছে এই সেন্টেন্স। আমরা আসবো এই আলোচনায়। আর একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? মিলনময় বলছি। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে আপনার, বলুন। আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড স্বামী হোপ ফর? আপনার প্রশ্নটা কেটে গেছে, মানে কিছু সমস্যা হচ্ছে, একবার বলুন। হোয়াট ডিড স্বামী হোপ ফর? হোয়াট ডিড কামিং হোপ ফর? হোয়াট ডিড স্বামী হুম, হোপ ফর? হ্যাঁ বলুন এবার। এটার একটু উত্তরটা জানতে চাইছি। হ্যাঁ, এটার একটু উত্তরটা জানতে চাইছি। মানে এটা কোন ক্লজ হবে সেটা আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকুন, স্যার বুঝিয়ে দিচ্ছেন। ধন্যবাদ ফোন করার আচ্ছা জন্য। দেখো, তুমি যে প্রশ্নটা করলে হোয়াট ডিড স্বামী হোপ ফর, এটা কিন্তু তুমি সাবঅর্ডিনেট পার্টটা বলেছো। এখন আমাকে যদি নাউন এই প্রিন্সিপাল ক্লজটা বলা না হয়, এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? পুরো প্রশ্নটা একটু বলতে পারলে ভালো হতো। হোয়াট ডিড স্বামী হোপ ফর, ও এইটুকুই জাস্ট বারবার বলছিল, মানে তার মানে প্রশ্নতেই একটা কমপ্লিট নয় প্রশ্নটা। আর সেক্ষেত্রে নেক্সট টাইম যারা ফোন করছেন তারা অবশ্যই জানি যে একটা ভার্স চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছে, তাই যখন ফোনটা করবেন চেষ্টা করবেন পুরো প্রশ্নটা বলার। কারণ আমাদের একজন দর্শক বন্ধু যে ইতিমধ্যেই ফোন করলেন, সেক্ষেত্রে স্যার যেটা জানালেন যে প্রশ্নটাই ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যখনই আপনারা জানতে চাইবেন কোনো কিছু, সেক্ষেত্রে চেষ্টা করবেন পুরো প্রশ্নটা বলার, এবং অবশ্যই টিভির সাউন্ড বন্ধ করে ফোনে কথা বলার, তাহলে আমাদেরও কথা বলতে সুবিধা হয়। স্যার, আমরা আবারও ফিরবো আমাদের ক্লাসরুমে। দেখো, যেটা বোঝাচ্ছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ। I know the place where he lives। এই where he lives এটা তো এটা জানো সাবঅর্ডিনেট ক্লজ। অতএব দ্য প্লেস এই নাউনটাকে মডিফাই করেছে, অতএব এটা অ্যাডজেক্টিভ ক্লজ।
একটু আগে যে প্রশ্নটা আমি পেলাম জাস্ট এই পার্টটা বলা ছিল, তা আমি যদি এই পার্টটা না পাই, আমি তো একটু আগে বললাম দ্য নো হোয়ার হি লিভস, এইটুকু যদি হোয়ার হি লিভস, এখানে কিন্তু দ্য আই নো হোয়ার হি লিভস এটা নাউন ক্লজ, আর আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আর এই হোয়ার হি লিভসটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। অতএব আমাকে প্রিন্সিপাল পার্টটা একটু বলতে হবে। আরও একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি সন্দীপ নস্কর বলছি। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে আপনার সেটা বলুন। হ্যাঁ বলছি, একটা ক্লজ জানার ছিল আমার। বলুন। আই ডিড দ্য ওয়ার্ক আই ডিড দ্য ওয়ার্ক হোয়েন ইট ওয়াজ রেনিং। হোয়েন ইট ওয়াজ রেনিং, তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে, Okay. এটা এই প্রশ্নটা কমপ্লিট আছে। আচ্ছা, আপনি এটা দেখতে থাকুন, স্যার বুঝিয়ে দিচ্ছেন। ধন্যবাদ ফোন করার জন্য। আই ডিড দ্য ওয়ার্ক হোয়েন ইট ওয়াজ রেনিং। তো হোয়েন ইট ওয়াজ রেনিংটা হচ্ছে সাবঅর্ডিনেট পার্ট এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমি নাউনের পর অ্যাডজেক্টিভ শুরু করেছি, অ্যাডজেক্টিভের পরে আমি অ্যাডভার্বে আসব। আপনি ক্লাসটা দেখতে থাকুন। হ্যাঁ, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন। অ্যাডজেক্টিভটা পড়ানো শেষ হয়ে গেলে আমরা যখন অ্যাডভার্বিয়ালের দিকে আসব, তখনই এই যে আপনি প্রশ্নটা জানতে চেয়েছেন তার আলোচনা আমরা অবশ্যই করব। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এটা বললাম, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুম আর হুজ, এইগুলো সব হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এইগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব ইউজ করে এই ক্লজগুলোকে ফর্ম করা হয় বলে এই ক্লজটার নাম রিলেটিভ ক্লজ। তো যাই হোক, আমি বোঝালাম আর কি কীভাবে অ্যাডজেক্টিভটা হয়। এবারে আসছি অ্যাডভার্বে, দেখতে থাকো। অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। I know where he lives, একটু আগে বললাম এটা নাউন ক্লজ, কারণ নো ভার্বের অবজেক্ট। I know the place where he lives, এই where he lives এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ দ্য প্লেস নাউনটাকে মডিফাই করেছে। এখন যেটা বোঝাবো অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো, আই শ্যাল ভিজিট হোয়ার হি লিভস, এখানে কিন্তু হোয়ার হি লিভসটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে ভিজিট এই ভার্বটাকে মডিফাই করছে। এখানে যেমন নো ভার্বের অবজেক্ট হয়েছে, এখানে যেমন দ্য প্লেসের মানে মডিফায়ার হয়েছে, এখানে কিন্তু আবার ভিজিট ভার্বটাকে মডিফাই করছে। কোনো ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। যেহেতু এখানে হোয়ার হি লিভস এই যে সাবঅর্ডিনেট ক্লজ ভিজিট ভার্বটাকে মডিফাই করেছে, তাই এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা আসবো আলোচনায়। আরও একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি অর্পণ দে। হ্যাঁ, আপনার কি প্রশ্ন রয়েছে বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজটা একবার ক্লিয়ার করে দিন। ইতিমধ্যে স্যার ওইটাই বোঝাচ্ছেন, তো সেক্ষেত্রে অনুষ্ঠানটা দেখতে থাকুন। স্যার কিন্তু ওই মানে যেটা আপনি বললেন যে অ্যাডভার্বিয়াল ক্লজটা ভালো করে বোঝাতে, স্যার কিন্তু ওটাই বোঝাচ্ছেন। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ ফোন করার জন্য। দেখো,
মানে এক্ষেত্রে একজন যেরকম বললেন যে অ্যাডভার্বিয়াল ক্লজটা ভালো করে বোঝাতে, এবং আরেকজন দর্শক বন্ধু তিনিও একটা উদাহরণ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে মানে এইটার ঠিক অনেক মানে কি এটা কি বুঝতে অনেক বেশি সমস্যা হয় যারা স্টুডেন্টরা ক্লজ রয়েছে? চ্যাপ্টারটা একটু জটিল চ্যাপ্টার আছে, আচ্ছা, আর এবার বোঝার কোনো অসুবিধা নেই, একটু মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে বুঝতে হ্যাঁ হবে। একদম সব কিছুই সম্ভব, অসম্ভব কিছু নেই। সেটাই। ঠিক আছে, দেখো অ্যাডভার্ব অফ প্লেস, বাইন্ডার বা লিঙ্কার, সেন্টেন্স। অ্যাডভার্ব অফ প্লেস বাইন্ডার হয় অ্যাজ বি, হোয়ার বা হোয়ার অ্যাজ, হোয়ার এভার, সরি হোয়ার, হোয়ার এভার এগুলো থাকবে। আই শ্যাল ভিজিট, হোয়ার হি লিভস। যেহেতু এই হোয়ার হি লিভস এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্ব অফ প্লেস। 2, অ্যাডভার্ব অফ টাইম। এখানে তোমার বাইন্ডার হয় হোয়েন, আফটার, বিফোর। স্টুডেন্টস স্টুড আপ, when the teacher entered the class। দেখো when the teacher entered the class এটা তো সাবঅর্ডিনেট পার্ট, স্টুড আপ এই ভার্বটাকে মডিফাই করেছে, অতএব এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্ব অফ টাইম। এবার হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। সেখানে আমরা বাইন্ডার হিসেবে পাবো অ্যাজ, বিকজ। অ্যাডভার্ব অফ রিজন আমরা এখানে অ্যাজ, বিকজ। অ্যাজ ইট ইজ রেনিং হার্ড, I shall not go out। As it is raining hard এটা তো সাবঅর্ডিনেট পার্ট, অতএব এটা হচ্ছে যেহেতু shall not go out তার কারণ, সেই কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব অফ রিজন। আরও একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি অঙ্কিতা সিংহ বলছি। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে হি হু ইজ স্ট্রং ক্যান ক্যারি এ হেভি ওয়েট। আচ্ছা, একটু আস্তে করে বলুন, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। একবার বলুন। হি হু ইজ স্ট্রং, হি উইল, হু ইজ স্ট্রং, আর একবার বলুন। হি এর পর কি বলছেন? WH হু ইজ স্ট্রং। সেন্টেন্সটা শুরু থেকে আরেকবার বলুন। হি হু ইজ স্ট্রং ক্যান ক্যারি এ হেভি ওয়েট। আচ্ছা, হি হু ইজ টল না স্ট্রং? স্ট্রং, স্ট্রং। স্ট্রং হি হু ইজ স্ট্রং ক্যান ক্যারি ক্যারি এ হেভি ওয়েট। এ হেভি ওয়েট। ওয়েট। হ্যাঁ, ওকে, আমাদের অনুষ্ঠান দেখো দেখতে থাকুন। এখানে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গিয়ে হু ইজ স্ট্রং, সাবঅর্ডিনেট পার্ট, আর এর প্রিন্সিপাল পার্ট হচ্ছে হি ক্যান ক্যারি দ্য লোড বা ক্যারি দ্য ওয়েট, যা বলেছ। তাহলে এই যে হুটা কাকে মডিফাই করছে? এর অ্যান্টিসিডেন্টটা কি? হি। অর্থাৎ আমি যেটা বলেছিলাম, নাউনকে মডিফাই করলে সেটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে তো হি মানে তুমি বলবে হয়তো এটা তো নাউন নয় স্যার, এটা প্রোনাউন।
অ্যাকচুয়ালি মনে রাখতে হবে নাউন আর প্রোনাউন কিন্তু নাউন ইকুইভ্যালেন্ট, অতএব প্রোনাউনের ক্ষেত্রেও কিন্তু নাউনের মতনই ট্রিট হবে। অতএব এটা তোমার যেহেতু নাউনকে মডিফাই করেছে, তাহলে হু ইজ স্ট্রং এইটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে ফিরে যাই। চার নম্বরে অ্যাডভার্ব অফ কন্ডিশন। অ্যাডভার্ব অফ কন্ডিশন দেখো, এখানে যে বাইন্ডার বা লিঙ্কারগুলো ইউজ করব সেটা হচ্ছে তোমার ইফ, আনলেস। আনলেস উই প্ল্যান্ট more trees, pollution will spread. যদি না আমরা আরও গাছ লাগাই, দূষণ বাড়বে। তাহলে আনলেস দূষণ বাড়ার শর্ত কি, কন্ডিশন কি? গাছ লাগানো। যদি না গাছ লাগাই, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ কন্ডিশন। এই শর্তে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর সেক্ষেত্রে একজন দর্শক বন্ধু যে উদাহরণটা দিয়েছিলেন যে আই ডিড দ্য ওয়ার্ক হোয়েন ইট ওয়াজ রেনিং, তো সেক্ষেত্রে আই ডিড দ্য ওয়ার্ক, এক মিনিট, আই ডিড দ্য ওয়ার্ক হোয়েন ইট ওয়াজ রেনিং, তাই তো? হ্যাঁ, আমি কাজটা কখন করেছিলাম? হোয়েন ইট ওয়াজ রেনিং, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, হোয়েন বাইন্ডার বা লিঙ্কার ইউজ করা হয়েছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট, এখানে যে বাইন্ডারগুলো ইউজ করব সেটা হচ্ছে দো, অলদো। দো হি ফেলড টুয়াইস, হি উইল ট্রাই এগেন। দো হি দুইবার ফেল করার সত্ত্বেও সে আবার চেষ্টা করবে, এটা কন্ট্রাস্ট। এই রকম ক্ষেত্রে কিন্তু এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। দো হি ওয়াজ ইল, মানে এই উদাহরণটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা কন্ট্রাস্ট হচ্ছে, সেই কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ধন্যবাদ, মানে আমাদের এত একটা ভাস্ট চ্যাপ্টারকে এত কম সময়ের মধ্যে তুলে ধরার জন্য, কারণ যেহেতু আমাদের একদম সময় শেষ হয়ে গেছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তাই যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আশা করছি যে এই একটা ভাস্ট চ্যাপ্টার স্যার খুব সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা প্রশ্ন করেছিলেন তারাও তাদের উত্তর পেয়ে গিয়েছেন। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এডুকেশন অনলাইন, আর অবশ্যই দেখতে থাকুন সিটিভিএন। ধন্যবাদ।